আরে হেভি কেস হয়েছে কিন্তু ম্যাচেতে। আমি যতবার যাই ততবার মিস করি, বুঝলি গো? বল। একবার শুধু এই চেষ্টা পাস করতে হবে, তারপর তারপর সোজা কলকাতা। সবার আগে নিজের পায়ে দাঁড়াতে হয়, বুঝলি? সেটা তো ঠিকই, কিন্তু এই রাজু এদিকে একবার আয়। কি হলো, তুই চলতে দাঁড়িয়ে পড়লি কেন? একটা বডি পড়ে না? হ্যাঁ রে, এটা কি বলতো? আমি জানবো কি করে কে? হ্যাঁ চল দেখি। আরে যাওয়ার দরকার নেই, ছাড় না। আরে আয় না। ছাড় না। দেখো, হ্যাঁ বল। ইনি এখনো বেঁচে আছে রে, নিঃশ্বাস পড়ছে দেখ। হ্যাঁ ঠিক বলেছিস, এখনো বেঁচে আছে। কিন্তু এটা কে বলতো? তুই চিনতে পারছিস? না আমি চিনতে পারছি না, তুই চিনতে পারলি? না, আমিও তো চিনতে পারছি না। দেখে এলাকার বলে তো মনে হচ্ছে না, বাইরের কেউ হবে। তাই হবে, কিন্তু এনার এরকম অবস্থা হলো কি করে? অ্যাক্সিডেন্ট কেস, বুঝলি তো, কোনো গাড়ি ধাক্কা মেরে পালিয়েছে। তাই হবে, যাকে উনি বেঁচে আছে যখন ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোর কি মাথা খারাপ আছে নাকি? হ্যাঁ, এটা পুলিশ কেস, হাসপাতালে নিয়ে গেলে আমরাই ফেঁসে যাবো। আরে বোকা, উনি বেঁচে আছে বলেই তো ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তাহলে ওনার প্রাণটা বেঁচে যাবে। আর সেসবের মধ্যে পুলিশ আবার আমাদের হয়রান করবে কেন? আমরা তো কোনো দোষ করিনি। ঠিকই বলেছিস, কিন্তু এত ভাবিস না গৌর, আর ওনাকে এভাবে ফেলে রেখে গেলে কিন্তু ঠাকুর আমাদেরই পাপ দেবে। তাহলে একটা কাজ কর, চ হসপিটালে নিয়ে যাই। চ। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের স্বাগত। সাল 2024, চাকদা শহরের রাস্তা থেকে উদ্ধার হয় এক যুবতী। না, মৃতদেহ নয়, কপালে গভীর ক্ষত থাকলেও সে জীবিত ছিল, কিন্তু তার কোনো জ্ঞান ছিল না। কিন্তু কে এই যুবতী? তার এই অবস্থা হলো কি করে? পথ দুর্ঘটনা নাকি খুনের চেষ্টা? আর এইসব প্রশ্নের উত্তর পেতে দেখুন আজকের ক্রাইম ডায়েরির এই রোমহর্ষক পর্ব। আচ্ছা, তোমরা দুজনই তো মেয়েটাকে এনে এখানে ভর্তি করেছো, তাই তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমরাই এনে ওনাকে ভর্তি করেছিলাম। বাহ, খুব ভালো কাজ করেছো। ভগবান তোমাদের মঙ্গল করুন। তবে চিন্তার কোনো কারণ নেই, চিকিৎসা শুরু হয়ে গেছে। মাথায় 16টা স্টিচ পড়েছে, কিন্তু জ্ঞান এখনো ফেরেনি। বলছি ডাক্তারবাবু, আমরা কি তাহলে এখন চলে যেতে পারি? না না, তোমরা এখন যেতে পারবে না। তাহলে তোমাদের এখনো এখানে কিছুক্ষণ বসতে হবে। কেন ডাক্তারবাবু, আমাদের কেন বুঝতে হবে? আর বিষয়টা হচ্ছে কি, এটা পুলিশ কেস। আমি থানায় ফোন করেছি, পুলিশ এক্ষুনি আসবে। কিন্তু আমরা তো কোনো দোষ করিনি ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ও ম্যাডাম। আপনি কলটা করেছিলেন থানা? ইয়েস ম্যাডাম, ইয়েস, আমি ফোন করেছিলাম। আচ্ছা, কি হয়েছে? একটা মেয়েকে নির্জন রাস্তার ধারে খুঁজে পাওয়া যায়, তার মাথায় গভীর ক্ষত। এই ছেলে দুজন ওকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসে। তোমাদের নাম? ম্যাম, আমি রাজু চক্রবর্তী। আমার নাম গৌর গুপ্ত। তোমরা ওই রাস্তায় কি করতে গিয়েছিলে? আসলে ম্যাম, ওই রাস্তা দিয়ে সকাল সকাল আমরা স্যারের কাছে টিউশন পড়তে যাই। ওই রাস্তা দিয়ে? হ্যাঁ ম্যাম, প্রতিদিন ওই দিক দিয়ে যাই। আসলে ম্যাম, ওই রাস্তা দিয়ে রেল লাইন ধরে 5 মিনিট হাঁটলে ঠিক বাঁ দিকে আমাদের স্যারের বাড়ি পড়ে, তো ওখান দিয়ে গেলে আমাদের শর্টকাট হয়, সেই জন্যই আমরা। রেল লাইন ধরে হাঁটা কতটা রিস্ক সেটা তোমরা জানো না? জানি ম্যাম, সরি ম্যাম, পরের দিন থেকে ওই দিক দিয়ে আর যাবো না। এ রাজু বল না। হ্যাঁ ম্যাম, এবার থেকে আমরা ওই বড় রাস্তা দিয়ে লেভেল ক্রসিং পার করেই যাবো। ঠিক আছে। আচ্ছা, মেয়েটার আশেপাশে কোনো ব্যাগ বা মোবাইল কিছু ছিল? না, থাকলে তো আমরা দেখতে পেতাম। হ্যাঁ, কিছুই পাইনি। বুঝলাম। ডাক্তারবাবু, মেয়েটার এখন কি কন্ডিশন? ওর মাথায় 16টা স্টিচ পড়েছে, জ্ঞান এখনো ফেরেনি, তবে স্টেবল, ভয়ের কিছু নেই। মেয়েটাকে কি কেবিনে শিফট করা হয়েছে? হ্যাঁ, আমরা ওটি থেকে কেবিনে শিফট করেছি। আচ্ছা, একবার দেখা যাবে? নিশ্চয়ই, আসুন আমার সাথে। এক্সেলেন্ট। তোমরা একটু এখানে ওয়েট করো, আমি মেয়েটাকে দেখে তোমাদের নিয়ে একবারে স্পটে যাবো। ঠিক আছে ম্যাম। ঠিক আছে। আসুন আসুন আসুন। বয়স তো খুব বেশি মনে হচ্ছে না। না, ওই খুব জোর 25 কিংবা 26 হবে, তবে বিবাহিতা।
আপনি কি করে জানলেন যে বিবাহিতা? সকালে আমাদের নার্স ওই ক্ষতস্থান পরিষ্কার করার সময় ওর সিঁথিতে সিঁদুর দেখেছে। আচ্ছা ডাক্তারবাবু, ওনার জ্ঞান কখন ফিরবে কিছু বলতে পারবেন? না ম্যাডাম, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। স্যার, ডাক্তারবাবু যা বললেন কাল সকালে আগে তো মেয়েটার জ্ঞান ফিরবে না। কাল সকালের আগে জ্ঞান ফিরবে না মানে কাল সকালের আগে মেয়েটার নাম পরিচয় কিছুই জানা যাবে না। রাইট স্যার। আর এটাও জানা যাবে না যে মেয়েটার সাথে এক্স্যাক্টলি কি ঘটেছিল। আচ্ছা, মেয়েটার মোবাইল, ব্যাগ এগুলো কিছু পেলে? না স্যার, যে ছেলে দুটো মেয়েটাকে হাসপাতালে ভর্তি করেছিল তারা বলল। আচ্ছা, মেয়েটার আশেপাশে কোনো ব্যাগ বা মোবাইল কিছু ছিল? না, থাকলে তো আমরা দেখতে পেতাম। হ্যাঁ, কিছুই পাইনি। আচ্ছা, এই ছেলে দুটো মেয়েটার মোবাইল, ব্যাগ এগুলো আপন মনে করে আবার সরিয়ে ফেলেনি তো? না স্যার, সেরকম কিছু হয়নি বলেই আমার বিশ্বাস। কারণ আমি কিন্তু ওই ছেলে দুটোকে নিয়েই স্পটে গিয়েছিলাম, আর সেখানে ম্যাডাম, এই ভাঙা ইটটাই উপাসে পেলাম, আর কোনো কিছুই পেলাম না। ঠিক আছে, এটাকে আপনি ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন। ইয়েস ম্যাডাম। রক্তমাখা আদলা ইট। বুঝলাম। কি বুঝলেন স্যার? হ্যাঁ, দেখো, এটা মোটেও পথ দুর্ঘটনার কেস নয়। সাধারণভাবে এটা নর্মাল পথ দুর্ঘটনা হলে রক্তমাখা আদলা ইটটা মোটেও ওইভাবে পাশে পড়ে থাকতো না। তার মানে স্যার, মেয়েটাকে অন্য কোথা থেকে কেউ তুলে ওই আদলা ইট দিয়ে মেরে পালিয়ে গেছে? সেরকমই তো মনে হচ্ছে। আর হ্যাঁ শোনো, মেয়েটা কিন্তু মোটেও আমাদের থানা এলাকার বাসিন্দা নয়। কি করে বুঝলেন স্যার? হ্যাঁ, কারণ মেয়েটা আমাদের থানা এলাকার বাসিন্দা হলে আমাদের থানায় ঠিক মিসিং ডায়েরি হতো। কিন্তু কিন্তু কি স্যার, এরকমও তো হতে পারে যে মেয়েটার বাড়ির লোক কেউ মিসিং ডায়েরি করেনি। হ্যাঁ, সেটাও হতে পারে। তাহলে তাহলে দেখো, আমরা যদি ধরেও নিই মেয়েটা বাইরের কেউ, তাহলে এখন প্রশ্নটা হলো মেয়েটা এখানে এলো কি করে? এরকম একটা জায়গায় কোনো ভদ্র ঘরের বিবাহিত যুবতী তো একা একা আসবে না। হয়তো স্যার হাজবেন্ডের সঙ্গেই এসেছিল। হ্যাঁ, কিন্তু তাহলে হাজবেন্ড গেল কোথায়? ওকে খুন করে পালিয়ে গেছে। হয়তোবা হাজবেন্ড নয়, অন্য কেউ মেয়েটাকে খুনের উদ্দেশ্যে ফুঁসলে এখানে এনেছিল, আর তারপর ওর এই অবস্থা করে বেমালুম ঘা ঢাকা দিয়েছে। তাহলে তো স্যার অনেকগুলো পসিবিলিটি উঠে আসছে। তা অবশ্য ঠিক। তবে মেয়েটার সাথে ঠিক কি ঘটেছিল মেয়েটার জ্ঞান না ফিরলে ঠিক বোঝা যাবে না। রাইট স্যার। ঈশ্বরের কাছে প্রার্থনা করো কাল সকালে যেন মেয়েটার জ্ঞান ফিরে আসে। চাকদার নির্জন রাস্তায় উদ্ধার হওয়া গুরুতর আহত যুবতী তখনও অচেতন অবস্থায় ছিল বলে আমাদের পক্ষে তার নাম আর পরিচয় জানা সম্ভব হয়নি। কিন্তু আমরা বুঝতে পারছিলাম এর পেছনে একটা না একটা রহস্য রয়েছে, না হলে হঠাৎ ওই যুবতীর এই অবস্থা হলো কি করে। তাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন ওই অজ্ঞাত পরিচয় যুবতীর জ্ঞান ফেরে। আর তারপর মেয়েটি কি জ্ঞান ফিরেছে ডাক্তারবাবু? হ্যাঁ, জ্ঞান ফিরেছে, কিন্তু 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 মেয়েটাকে গণধর্ষণ করা হয়েছে, যাকে বলে গ্যাং রেপ। সে কি কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমি কালকেই সন্দেহ করেছিলাম, কিন্তু সন্দেহর বশে তো কিছু বলা ঠিক নয়। আজ সকালে আমাদের কাছে রিপোর্ট চলে এসেছে এবং ইটস এ কেস অফ গ্যাং রেপ। মেয়েটির সঙ্গে কি একবার দেখা করা যাবে? হ্যাঁ, যাক, আসুন। এখন কেমন আছেন দেখি? ব্যথাটা কমেছে?
একটু। যদি ব্যথা বাড়ে আমাকে বলবেন, আমি সিস্টারকে বলে আপনাকে একটা পেন কিলারের ইঞ্জেকশন দিয়ে দেবো। আচ্ছা। ম্যাডাম, ইনি আমাদের লোকাল থানার অফিসার, আপনার সঙ্গে দু একটা কথাবার্তা বলবেন। আমার কারোর সঙ্গে কোনো কথা বলার নেই। সেটা বললে কি করে চলবে? আপনার মাথা কি করে ফাটলো সেটা তো আমাদের জানতে হবে। দেখুন, আপনার ভয়ের কিন্তু কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা, আপনি এসব বাদ দিন। আপনি বলুন তো, আপনার নামটা কি? মনিকা, পুরো নাম? মনিকা গোস্বামী। আপনার বাড়ি কোথায়? মদনপুর। বাবা, সে তো অনেক দূর। আমার বাপের বাড়ি পায়রাডাঙ্গা, কিন্তু এখন আমি আমার দিদি জামাইবাবুর বাড়িতেই থাকি। তাহলে তো ডাক্তারবাবু ওর দিদি জামাইবাবুকে একবার খবর দিতে হয়। না না, ওদেরকে খবর দেবেন না। তা কি করে হয়? বাড়ির লোককে খবর দেবো না? না না, আমি চাই না আমার দিদি জামাইবাবু আমাকে নিয়ে আরো বিপদে পড়ুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনার স্বামীকে তো অন্তত জানাতে হবে। আমার স্বামীর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আচ্ছা, আপনি একটু খুলে বলুন তো ব্যাপারটা ঠিক কি? না না, আপনার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার আমার স্বামী আমার বিয়ের সম্বন্ধ করেছিল আমার দিদি দেবিকা, ওর শ্বশুর বাড়ির পাড়ার ছেলে গৌরবের সাথে। বিয়ের পর আমার স্বামী আমাকে নিয়ে একটা আলাদা বাড়ি ভাড়া করে থাকতো। আমরা আমরা খুবই সুখী ছিলাম। তারপর একদিন কি গো, আর কত দেরি? এই তো, তোমার ট্রেন যেন কটায়? ওই তো 9:30। এখন কটা বাজে? 8:25। তাড়াতাড়ি করো কিন্তু মনিকা, লেট করে স্টেশনে গেলে কিন্তু ট্রেনটা মিস করব। এই তো হয়ে গেছে। এই নাও, আমি সব ব্যাগে ভরে দিয়েছি, তুমি শুধু একটুখানি দেখে বুঝে খুঁজে পেতে নিও, কেমন? কি হচ্ছেটা কি? এবার তোমার দেরি হচ্ছে না? খুব মন খারাপ লাগছে। সে তো আমারও লাগছে, কিন্তু কি করা যাবে বলো? তুমি কাজ নিয়ে কলকাতায় যাচ্ছ, কাজটা ধরে রাখতে পারলে তো আমরা দুজনেই একটু সুখের মুখ দেখতে পাই, নাকি? আসলে তোমায় ছাড়া তো কখনো থাকিনি। শোনো, আমি কিন্তু রোজ তোমায় ফোন করব। আমিও করবো। মা কালীর দিব্যি। হ্যাঁ রে বাবা, মা কালীর দিব্যি। আর মাসের শেষে আমি ঠিক টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সেসব হবে এখন। নাও তো, এবার তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, চলো। আচ্ছা, এবার চলি। চলি বলতে নেই, বলো আসি। আচ্ছা বাবা, আসি। দুর্গা দুর্গা, রক্ষা করো মা, সব ভালো করো। প্রথম 3 মাস সবকিছু ঠিকই ছিল। ও আমাকে রোজ ফোন করতো, আমি ওকে ডেলি ফোন করতাম। মাস গেলে আমাকে টাকা পাঠাতো, কিন্তু হঠাৎ কেমন যেন সব বদলে গেল। আমায় ফোন করতো না, আমি ফোন করলে ফোন ধরতো না, মেসেজ করলে সিন করতো না।
এটা আবার কে ফোন করলো? হ্যালো, হ্যালো গৌরব, আপনি কি বলছেন? গৌরবের নাম্বার তো। গৌরবের সাথে আপনার কি দরকার? তার আগে বলুন আপনি কি? আমি যেই হই, গৌরবের সাথে আপনার কি দরকার সেটা বলুন। আমি গৌরবের বউ, আপনি দয়া করে ফোনটা ওকে দিন। না, দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কেন বলছি যে দেওয়া যাবে না। আপনি ঠিক কে বলুন তো? আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে নাক গলাচ্ছেন। আমি গৌরবের বউ। কি বাজে বকছেন? আপনি গৌরবের বউ মানে? গৌরব আমাকে বিয়ে করেছে। মানে কি যা তা বলছেন? ভালো করে শুনুন, গৌরব আপনার সঙ্গে আর ঘর করতে চায় না, তাই এই নাম্বারে দয়া করে আর ফোন করবেন না। The subscriber is currently switched off. Please try after some time. আমি অনেক চেষ্টা করেও আর গৌরবের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তাই শেষে বাধ্য হয়ে আমার দিদির কাছেই যাই। সবই যদি বউ করবে, তুমি দামড়া বেটা ছেলে করবেটা কি শুনি? সারাক্ষণ খালি দোকান আর ব্যবসা, দোকান আর ব্যবসা। আর আমি আছি সারাক্ষণ বরের কিড মতো খাটার জন্য আর কি। দিদি, সে কি রে, তুই হঠাৎ? আয় আয়, ভেতরে আয়। কি হয়েছে রে বোন, তোকে এমন লাগছে কেন? আরে দূর পাগলি, কাঁদছিস কেন? কি হয়েছে বোন? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে কি সর্বনাশ হয়েছে? মুখ ফুটে তো বল, কি সর্বনাশ হয়েছে? অন্য কাউকে। অন্য কাউকে? অন্য কাউকে কি বল? বিয়ে করেছে। সে কি গৌরব? বিয়ে করেছে মানে? আমরা হিন্দুরা এক বউ জীবিত থাকতে দ্বিতীয় বিয়ে করতে পারি না, এটা আইনের চোখে খুব বড় অপরাধ। কিন্তু গৌরব তো মনিকার সাথে বিয়েটা থাকাকালীন আবার বিয়ে করেছে, তা না হলে ওই মেয়েটাকে ফোনে মিথ্যে কথা বললো? ছি 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 ছি, আমার পাড়ার ছেলে হয়ে এরম একটা জঘন্য কাজ করে বসলো। শোনো, যে ছেলে বিয়ে করে বিধবা মাকে ফেলে বউকে নিয়ে আলাদা হয়ে যায় না, তার পক্ষে সব সম্ভব। এই মনিকা, গৌরব কলকাতায় কোথায় থাকে রে? ঠিক জানি না। ঠিক জানি না মানে? ও কোথায় থাকে সেটা তুই জেনে রাখিসনি? আমার কাছে ডায়েরিতে লেখা আছে ঠিকানাটা। ওই যে গড়িয়া না কি? হ্যাঁ হ্যাঁ, গড়িয়া। আমি ব্যবসার কাজে বহুবার গড়িয়ায় গেছি। হ্যাঁ হ্যাঁ, ওই গড়িয়ারই আশেপাশে কোথাও একটা থাকে। ডায়েরিতে পুরো ঠিকানাটা লেখা আছে তো? আছে জামাইবাবু। দিস তো আমায়। আমি পরশু সকাল সকাল কলকাতা যাব, ওকে ঠিক খুঁজে বার করবই, আর তারপর কলার ধরে টেনে চাপকাতে চাপকাতে ফিরিয়ে আনবো। গিয়েছিল আপনার জামাইবাবু? হ্যাঁ। তারপর কি হয়েছিল? এমনিতে জামাইবাবু ওকে আর ফোনে পায়নি। ওকে ফোন করলে হয় কল কেটে দিত, নাহলে মোবাইল বন্ধ করে রাখতো।
তারপর জামাইবাবু কলকাতা থেকে ফিরে এসে বলল, ভাবতে পারো কত বড় চিটিংবাজ। গড়িয়ায় গিয়ে খুঁজে খুঁজে মনিকার দেওয়া ঠিকানা ওই মহামায়াতলার বাড়িতে গিয়ে দেখি ওখানে গৌরব গোস্বামী বলে কেউ থাকেই না। ওটা আসলে বুলান ঘোষ নামে একজনের বাড়ি। ছি 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 ছি, একজন বাটপারের সাথে আমাদের মনিকার সম্বন্ধ করাটাই ভুল হয়েছে। এই আমাদের বলবে না, বলো তোমার ভুল হয়েছে। কারণ গৌরবকে মনিকার জন্য তুমিই পছন্দ করেছো। আমি পরে তোমার ফিরাফিরিতে বাধ্য হয়ে রাজি হয়েছিলাম। ঠিক আছে, আমার উপর না তোরবে। এবার বলো কি করবে? কি হলো? কি এত ভাবছো? কিছু তো বলো। আমরা কাল সকালেই থানায় যাব। কি থানায়? হ্যাঁ থানায় গিয়ে এফআইআর করতে হবে। না না, কি না? আমি থানা পুলিশ করব না। কেন করবি না? তোর সঙ্গেও এত বড় অন্যায়টা তুই মেনে নিবি? থানায় গেলে আমার বিয়েটা ভেঙে যাবে। তোর বিয়ে এমনিতেই ভেঙে গেছে মনিকা। তুই শুধু একটাই কথা ভাব, তোর সঙ্গে এত বড় অন্যায় যে করেছে তার শাস্তির ব্যবস্থা না করলে ও কিন্তু পেয়ে বসবে। আর তখন তোর মতন ওর নিষ্পাপ মেয়ের সর্বনাশ করবে। আমার সিঁদুরের জোর থাকলে, আমার ব্রতের পুণ্য থাকলে, আমার ঠাকুরের প্রতি আমার পুরো বিশ্বাস আছে। আমি জানি গৌরব একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে। ওর ভুল বুঝতে পারবে, ও ফিরে আসবে। তুমি দেখো। যা খুশি কর, আমার কি? আমি জানি বোন, ঈশ্বরের কৃপায় সব ঠিক হয়ে যাবে। তুই কাঁদিস না। থানায় তো গেলেন না, তাহলে কি করলেন? তারপর থেকে আমি দিদি জামাইবাবুর বাড়িতেই থাকতে শুরু করলাম। ওরা আমায় বুক দিয়ে আগলে রাখতো। আমার জামাইবাবু কিন্তু হাল ছাড়েনি, জানেন। মাঝে মধ্যে কলকাতায় গিয়ে গৌরবকে খুঁজে বের করার চেষ্টা করতো। তারপর দিদি একদিন বলল, গুণিন, জ্যোতিষী, তাবিজ, কবজ এসব করলেই নাকি আমার গৌরব আমার কাছে ফিরে আসবে। তাই আমি রোজ নিয়ম করে জ্যোতিষীর কাছে যেতাম। এনে মনিকা, চাটা খেয়ে নে। ঘরে ঢুকে মাথা ধরেছিল বলেছিলি না? এনে নে, চাটা খেয়ে নে। জানিস দিদি, আজকে না একটা কাণ্ড হয়েছে। আবার কি ঘটেছে? আরে ওই যে জ্যোতিষীটার কাছে আমি রোজ যাই, হ্যাঁ তো আজকে ওখান থেকে বেরোবার সময় একজন মহিলা নিজে এসে যেচে আমার সাথে আলাপ করলেন। কে রে স্যার? আরে ওই জ্যোতিষীর বাড়ির উল্টো দিকের বাড়িতেই থাকে। নাম বললেন ছন্দা। তারপর কি বললো? আসলে বলছিলেন যে রোজ আমাকে ওই জ্যোতিষীর বাড়িতে মুখ চুন করে ঢুকতে আর বেরোতে দেখেন, তো তাই নিজে এসে যেচে আলাপ করে গেলেন। আর কি বললো? আর একটা কথাও বললো রে। বললো নাকি যে জ্যোতিষীর কাছে আমি যাই সে নাকি 1 নম্বরের বুঝরু। সব জ্যোতিষী বুঝলো কি হয় রে মনিকা? এই তুমি চুপ করো তো, বাজে কথা বলো না। শোন না মনিকা, বুঝরু বললো, এখন কি করবি? চিন্তা নেই রে দিদি, উনি আমাকে একজন তান্ত্রিকের সন্ধান দিয়েছেন। নাম খেপিমা, শিমুরালিতে থাকে। খেপিমা? শোন না, তুই খেপিমায়ের কাছে যাবি? হ্যাঁ, পরের রবিবার উনি আমায় নিজের সঙ্গে করে নিয়ে যাবেন বলেছেন। শুধু ওনার যাতায়াতের ভাড়াটা আমায় দিতে হবে। বেশ ঠিক আছে, তুই যা, খেপিমায়ের কাছে যা। দেখ খেপিমা যদি কিছু করতে পারে তোর জন্য। দেখিস তোর খেপিমা আবার তোকে কামড়ে টামড়ে যেন না দেয় মনিকা।
এই এই তুমি চুপ করো তো, তোমার সারাক্ষণ খালি বাজে কথা না। দেখছো মেয়েটা সরল বিশ্বাসে যাচ্ছে আর তুমি ইয়ার্কি করেই যাচ্ছ। শোনো, এসব করে না কোনো লাভ নেই। এসব কুসংস্কার অন্ধবিশ্বাস না করে এর চেয়ে যদি মনিকা আমার সঙ্গে থানায় যেত, গৌরব ফিরে আসতো কিনা আমি জানি না, তবে ও যা অন্যায় করেছে তার শাস্তি কিন্তু হবে। থাক বাদ দাও, যেটা ভালো বুঝে করো। আর মনিকা তো করছে খুকি না, ও যেটা ভালো মনে করেছে করছে, বাকি এসবের মধ্যে আমাকে আর চোখে না। বুঝলাম। আচ্ছা, আপনি ওই খেপি মায়ের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, সেই রবিবার দুপুরবেলা আমি ছন্দাদির সাথে মায়ের আশ্রমে যাই। কি বলেছিল খেপি মা? কেউ নাকি আমার স্বামীকে বান মেরেছে। বাহ, চমৎকার। এরপর? তারপর আমি আরো বার দুয়েক মায়ের আশ্রমে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে একদিন যাবে ভাই? কোথায়? মদনপুর। ও বৌদি, বলছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। না মানে মাঝে মাঝেই তোমাকে দেখি, তুমি হয় অটো না হলে টোটো ধরে এদিক সেদিক যাও। কোথায় যাও বলো তো? স্বামীকে ফিরিয়ে আনার জন্য যাই। স্বামীকে ফিরিয়ে আনার জন্যে? মানে কি আর বলবো, আমার স্বামী কলকাতায় কাজ করতে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। ওখানে একটা বিয়েও করেছে। তাই ওকে ফিরিয়ে আনার জন্য যখন যেখানে পারি যাই। তা কোথায় যাও, মানে কার কাছে যাও? গুণিন, জ্যোতিষ, পীর বাবা, যার কাছে পারি তার কাছেই যাই। এই তো আজকেই ওই শিমুরালির খেপি মায়ের আশ্রম থেকে মানত করে এলাম। বৌদি, আরে এসব ফালতু লোকজন। ফালতু? হ্যাঁ গো। ফালতু মানে? মানে এসব লোকজনের কাছে গিয়ে কাজের কাজ কিচ্ছু হয় না, উল্টা ভুজুং ভাজুং দিয়ে এক গাদা টাকা খিচে নেয়। সে কি? তাহলে শোনো বৌদি, তুমি বলছো বলে বলছি, আমার হাতে না একটা পয়লা নম্বরের জাগ্রত তান্ত্রিক আছে। তোমার মতো বহু কেস 3 দিনের মধ্যে পুরো সাইডে দিয়েছে। এখন তুমি যদি চাও তো যেদিন যাবে বলো, আমি তোমায় নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ আমি যাবো, চলো চলো। ভাই তোমার নামটা? গপু। বৌদি তুমি আমাকে গপু বলেই ডেকো। বৌদি বলছি, তোমার নামটা তো বললে না? আমার নাম মনিকা। মনিকা? ভারী মিষ্টি নাম তোমার। চল মনিকা, ও মাই বৌদি, চলো। এই যে আমি চলে এসেছি। বাহ, একেবারে পাক্কা আছে। কি হলো? না না কিছু না, কিছু না বৌদি, তুমি একদম কারেক্ট টাইমে চলে এসেছো। হ্যাঁ আমি কিন্তু একদম সময়ই এসেছি, একটুও দেরি করিনি। ঠিক করেছো। বলছি বাড়িতে বলে এসেছো তো বৌদি? বাড়িতে না, কাউকে তো সেভাবে কিছু বলে আসিনি, চুপচাপ বেরিয়ে এসেছি। ও, তাতে অবশ্য সমস্যার কিছু নেই, আমাদের তো বেশিক্ষণ লাগবে না। 10টার মধ্যে মিটে যাবে তো? হ্যাঁ। যাক বাবা, চলো উঠে বসো। কি তোমরা মদ খাচ্ছো? হে বৌদি, তুমি রাগ করো না, মানে আজকে অমাবস্যার রাত তো, আর তান্ত্রিক বাবা বলেছে একটু মদ খেয়ে তারপর না আশ্রমে যেতে, না মানে ঢুকতে দেবে না।
আমাকেও কি ওসব খেতে হবে নাকি? কি যে বলো না বৌদি, না না তোমাকে তো কিচ্ছু খেতে হবে না, তুমি শুধু আমাদের সাথে চলো, ওদের সাথে বাকিটা আমরা সব বুঝে নেব। চলো গুড্ডু, বৌদিকে বসতে দে। জয় বৌদি। তারপর 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 ওরা আচ্ছা বুঝেছি। দেখুন, আমরা আপনার বয়ানটা রেকর্ড করব, আপনি প্লিজ আমাদের একটু সহযোগিতা করুন। আর আপনার ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, আমরা আপনার পাশে আছি। আপনি একটু আসুন। এবার বলুন তো ঠিক কি কি হয়েছিল? ও, তার মানে এই ব্যাপার। হ্যাঁ স্যার, বাকি সবটাই আমরা মনিকার বয়ান থেকে জানতে পেরেছি। এবার ওই অটো ড্রাইভার দুটোকে তুলতে পারলেই কেসটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এই নাম কি অটো ড্রাইভার দুটো? গোপু আর গুড্ডু স্যার। গপু আর গুড্ডু, ওদের বাড়ির ঠিকানা পেয়েছো? স্যার, আমি একজন কনস্টেবলকে পাঠিয়েছিলাম সিভিল ড্রেসে। খবর পেলাম যে গোপু ঘোষপাড়া বস্তিতে থাকে, তবে আরেকজনের খবর পাইনি স্যার। ভেরি গুড, তুমি আজই যাও, ফোর্স নিয়ে যাও, আর পেলে এখনই গপুকে তুলে নিয়ে এসো। একজনকে ধরতে পারলে আর একজনের খবর ঠিক পাওয়া যাবে। রাইট স্যার। তারপরে আমিও দেখছি এত বড় অপরাধ করে ওরা পার পায় কি। ভিকটিম মনিকা গোস্বামীর বয়ান থেকে আমরা জানতে পারি সেদিন রাতে মনিকার সঙ্গে ঠিক কি ঘটেছিল, আর তা জানার পরেই আমরা তৎপর হয়ে উঠি। আমাদের তদন্তকারী অফিসার এক মুহূর্ত সময় নষ্ট না করে ফোর্স নিয়ে অভিযুক্ত অটো চালক জনৈক গোপুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কারণ আমরা জানতাম এই গোপুকে একবার ধরতে পারলেই আমরা মনিকা গোস্বামীর কেসটা সলভ করার দিকে অনেকখানি এগিয়ে যাব। এই অটোর ধোলাইটা অনেক করেছিস, এবার চল তোর ধোলাইটা একটু থানায় গিয়ে করি। ম্যাডাম আমি কিছু করিনি ম্যাডাম, ম্যাডাম আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। আমি গরিব মানুষ, অটো চালিয়ে খাই, আমার ঘরে অসুস্থ বিধবা মা আছে, ম্যাডাম আমাকে ছেড়ে দিন। মা, একটা মেয়ের সর্বনাশ করার সময় মনে ছিল না? চল থানায় গিয়ে তোর ধোলাইটা করছি, চল। ম্যাডাম ম্যাডাম আমাকে ছেড়ে দিন ম্যাডাম। কতদিন ধরে অটো চালাচ্ছিস? প্রায় 4 বছর। মনিকাকে চিনিস? কাকে? কাকে? চিনি ম্যাডাম। সেদিন রাতে ওর সাথে কি করছিস? কিছু করিনি তো স্যার, কিছু করিনি। কিচ্ছু করিসনি? দম পেটাম পেটাবো, বুঝেছিস? পুলিশের মার কাকে বলে এখনো তুই জানিস না গোপু। এমন মার মারবো জীবনে অটো সিটে বসতে পারবি না, বসতে পারবি না। আমি সব সত্যি করে বলছি স্যার, আমি সব সত্যি করে বলছি। আমাকে আর মারবেন না। বল, নইলে এখানে তোকে তোর বাপও বাঁচাতে পারবে না। বলছি সেদিন আমরা দুজনে, বলে গুড্ডু বল, একটা বৌদি পটিয়েছি। দেবে না দিলে জোর করে নিয়ে নিতে হবে। একটু প্ল্যান ট্যান করিস তো ঠিকঠাক করে। এই অবস্থা রাতে মালটাকে বলেছি একটা তান্ত্রিকের কাছে নিয়ে যাবো। তান্ত্রিক? কোন তান্ত্রিক? আরে দোস্ত, আমি তো সারা পাতি ভব দিয়েছি, আমি আমার তান্ত্রিক ফান্ত্রিক কোথায় পাবো? এমন কি নতুন করে পয়দা করবো? আমি তো শুধু একটা টপ খেলেছি। মালটা যদি একবার আমাকে বিশ্বাস করে আসে না, তাহলে
এই যে আমি চলে এসেছি। বাহ, একেবারে পাক্কা আছে। কি হলো? না না, কিছু না বৌদি, তুমি একদম কারেক্ট টাইমে চলে এসেছো। হ্যাঁ, আমি কিন্তু একদম সময়ই এসেছি, একটুও দেরি করিনি। আমাদের তো বেশিক্ষণ লাগবে না। 10টার মধ্যে মিটে যাবে তো? হ্যাঁ, চলো উঠে বসো। কি ব্যাপার বলো তো, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন, তান্ত্রিক বাবার আশ্রমে? কিন্তু কোথায়? এখানে তো আশ্রম কিছুই নেই, চারপাশে তো শুধু বাড়ি দেখতে পাচ্ছি। আরে বৌদি, আজ দুপা এগোলে, একটু এগোলে বাঁদিকে ঘুরলেই দেখবে বড় আশ্রম। তান্ত্রিক বাবা ওখানেই তো সাধনা করে। ঠিক আছে, চলো। চল। আরে একটু তাড়াতাড়ি চলো না। বৌদি, তোমার তো তাড়া কিসের বলো তো? আরে বাবা, একটা ভালো কাজে যাচ্ছ, একটা শুভ কাজে যাচ্ছ, একটু শুদ্ধ মনে, একটু ভালো মনে যাবে, তবেই তো তান্ত্রিক বাবা আমাদের বাসনা, না মানে তোমার বাসনাটা পূর্ণ করে দেবে। চলো। কি করছো? ছাড়ো। কি করছো তুমি একটু আমাদেরকে খুশি করে দাও, তাহলে আমি তোমাকে তান্ত্রিক বাবার আশ্রমে নিয়ে যাবো। মানে কি যাতা বলছো? বলছে যাতা বলছি। দেখো একদম আমার কাছে আসবে না, আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো বলে দিলাম। বাবা, কি লোক ডাকবে? ডাকো, কেউ তোমায় বাঁচাতে আসবে না। চল, নিজের বাড়িতে গপু, এবার কি করবি এটাকে নিয়ে? মালটাকে এখানে ফেলে রাখা যাবে না, বুঝলি? নাহলে জ্ঞান ফিরলে সোজা পুলিশের কাছে যাবে, আর তারপর তুই আমি দুজনেই ফেঁসে যাবো। তাহলে 1 মিনিট দাঁড়া। কি হলো গুরু, কি করছো তুমি? ইট দিয়ে কি হবে? হ্যাঁ, দেখাচ্ছি দাঁড়া। সাবাস, খেল খতম। এবার মালটাকে অটোতে তুলবো, রাস্তায় যেতে যেতে কোথাও একটা ফেলে দেবো, আর ওর সাথে যা যা আছে, ওর ব্যাগে টাকা পয়সা, ওর গায়ে গয়নাগাটি সব এখন আমাদের। কল ব্যাগ নিয়ে। ব্যাগ গুড্ডু, হ্যাঁ
মালটাকে তাড়াতাড়ি ফেলে দিতে হবে। চল 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 চল। কিন্তু কিন্তু মনিকা যে মরেনি সেটা সেটা আমরা বুঝতে পারিনি স্যার, সেটা আমরা বুঝতে পারিনি। শোন রে শয়তান, একটা কথা আছে জানিস তো, রাকে হরি মারে কে? মনিকাকে তোরা খুন করতে না পারলেও ওর আস্থা বিশ্বাসকে তোরা খুন করেছিস। ওর কপালে এত গভীর ক্ষত তৈরি করে দিয়েছিস যে সেটা নিয়ে ও সারা জীবন বেঁচে থাকবে। আর যতদিন আয়নার সামনে দাঁড়িয়েও নিজের কপালের ক্ষতটা দেখবে, ততদিন ওর মনে পড়বে তোর আর তোর সাগরেদ গুড্ডুর মতো দুজন হিংস্র অমানুষের খপ্পরে ও পড়েছিল। তবে চিন্তা করিস না, তুই যখন ধরা পড়েছিস তোর চামচা গুড্ডুও ঠিক ধরা পড়বে। আর তোদের কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে হয় সেই চেষ্টা আমরা করব। গুড্ডুকে আমরা নদিয়ার রানাঘাট থেকে গ্রেপ্তার করি। নিম্ন আদালত গোপু আর গুড্ডুকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয়। সংস্কার ভালো, কিন্তু কুসংস্কার ভালো নয়। অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বশবর্তী হয়ে অসহায় গৃহবধূ মনিকা জ্যোতিষী আর তান্ত্রিকের দ্বারে দ্বারে না ঘুরে যদি প্রথমেই আইনের শরণাপন্ন হতো, তাহলে আজ তাকে এই দুর্দিন দেখতে হতো না, এত বড় বিপদের মধ্যে পড়তেই হতো না। আর হ্যাঁ, মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু অচেনা অজানা মানুষকে সরল মনে বিশ্বাস করা অত্যন্ত বিপজ্জনক। কারণ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা কে যে কোন রূপ ধরে সমাজের আনাচে কানাচে কোথায় লুকিয়ে বসে থাকে আমরা কেউ জানি না। তাই সাবধান হও বাংলা,